আইসিটির মহা সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার 5 বছরের আইসিটি পড়ানোর অভিজ্ঞতা এবং 3-4 জন রাইটারের বই অ্যানালাইসিস করে এবং বিগত বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য এক মাস্টার সাজেশন তৈরি করেছি। এই সাজেশনের মাধ্যমে তুমি পরীক্ষায় 100% কমন পাবা, 90+ মার্ক অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। এই সাজেশনের ভিতরে কি কি থাকবে, তুমি কিভাবে কোন টপিকগুলো আগে পড়বা সেটা তো থাকবেই, এমসিকিউ আসবে কোন টপিক থেকে সেটা থাকবে, এবং আমরা অনেক সময় কি উদ্দীপক পড়ে বুঝতে পারি না কোন টপিক থেকে উদ্দীপকটা আসছে। তো শর্ট শর্ট কিছু শব্দ তোমাদেরকে শিখাই দিব, সেই শব্দগুলো দেখলেই তুমি বুঝতে পারবা কোন টপিক থেকে প্রশ্নটা করা হয়েছে। এবং এমসিকিউ থাকবে পুরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা করে এমসিকিউ থাকবে, মোট 30টা এমসিকিউ থাকবে। 30টা এমসিকিউ তুমি যদি বুঝে বুঝে করতে পারো তাহলে ইনশাআল্লাহ এই 30টা এমসিকিউ থেকে 15টার বেশি এমসিকিউ তুমি কমন পাবা ইনশাআল্লাহ। দেখ আজকের সাজেশন কিন্তু 2 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য, যারা কি একবারেই পড়ালেখা করো নাই, যাদের প্রিপারেশন খুবই বাজে, ফেল করার সম্ভাবনা আছে তাদের জন্য, এবং যারা 90+ মার্ক অ্যান্সার করতে চাও তাদের জন্য। দেখো আমরা জানি আইসিটি বইয়ে মোট 6টা চ্যাপ্টার, তার মধ্যে প্রথম যে চ্যাপ্টার সেটা হলো বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে অধ্যায় 1। যাদের চিন্তা ভাবনা যে আমি কিচ্ছু পারি না, আমাকে পাস করতে হবে, তাদের জন্য প্রথম অধ্যায়টা মাস্ট। প্রথম অধ্যায়টা কি মাস্ট। তাহলে দেখো প্রথম অধ্যায় থেকে তুমি কোন কোন টপিক পড়বা। বিশ্বগ্রামের ধারণা, প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বিশ্বগ্রামের ধারণা, ভার্চুয়াল রিয়েলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো টেকনোলজি, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা। এই মাত্র 5টা টপিক, তোমার মাত্র 1 ঘন্টা লাগবে। এই 1 ঘন্টা ব্যয় করে যদি তুমি এই 5টা টপিক ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবো। প্রথম অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল কমন পাবা 100%, একটা সৃজনশীল আসবেই। এখন সবচেয়ে বড় সমস্যা হইলো আমরা প্রশ্ন যে কোন টপিক থেকে আসছে সেটা আমরা ধরতে পারি না, এবং এমসিকিউ যে আসছে কোন টপিক থেকে সেটাও আমরা ধরতে পারি না। তো সেটার জন্য দেখো আমি তোমাদের জন্য কিছু শর্ট শব্দ রাখছি। যদি দেখো ইন্টারনেট, ভিডিও কল, টেলিমেডিসিন, কি পরে ই লার্নিং, স্মার্ট অফিস, এই ধরনের শব্দ যদি উদ্দীপকে থাকে তাহলে বুঝবা সেটা বিশ্বগ্রাম থেকে আসছে। কোত্থেকে আসছে স্যার? বিশ্বগ্রাম থেকে আসছে। এই ধরনের শব্দগুলা তোমাকে ক্লু দিবে, দেখবা যে উদ্দীপকের ভিতরে কোনো না কোনো ভাবে এই ধরনের শব্দগুলা থাকবে। তারপর দেখো ভার্চুয়াল রিয়েলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে কোন শব্দগুলো থাকলে বুঝবা যে এই টপিক থেকে প্রশ্ন করা হয়েছে। 3D, চশমা, হেলমেট, গ্লাস, কৃত্রিম জগৎ, প্রশিক্ষণ, অনেক রিক্সি কাজগুলা কি করানো হয়েছে। এই ধরনের প্রশ্ন যদি থাকে যে সেইখানে উপস্থিত না হয়েই সে এই মজাটা অনুভব করছে, সে বাংলাদেশে বসে আমেরিকায় চলে গেছে, এই ধরনের শব্দ বা এই ধরনের কনসেপ্ট যদি থাকে তাহলে বুঝবা সেটা ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন করা হয়েছে, বুঝছো? তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কি থাকবে? এক্সপার্ট সিস্টেম, মানুষকে হার মানানো, নিখুঁত সিদ্ধান্ত, স্বয়ংক্রিয়, অটো, এই ধরনের শব্দ যদি থাকে তাহলে বুঝবা সেটা কোত্থেকে আসছে? কৃত্রিম বুদ্ধিমত্তা টপিক থেকে আসছে। এই টপিকগুলো জাস্ট খালি তুমি একবার করে রিডিং পড়লেই পারবা, এত সহজ টপিক। তারপর দেখো ন্যানো টেকনোলজি, যদি ন্যানো টেকনোলজি থেকে উদ্দীপক আসে তাহলে তুমি কিভাবে বুঝবা? এরকম শব্দ থাকবে, ন্যানো, পরমাণু, কি অনু পরমাণু, ক্ষুদ্র, রোবট, 10⁻⁹ মিটার, এই ধরনের শব্দ যদি থাকে তাহলে বুঝবা সেটা ন্যানো টেকনোলজি থেকে প্রশ্ন করা হয়েছে। তারপর দেখো ক্রায়োসার্জারি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ ক্রায়োসার্জারি। ঠান্ডা, নাইট্রোজেন, অর্গান, টিউমার, রক্তপাতহীন, এই ধরনের শব্দ যদি থাকে, এই ধরনের শব্দ ব্যবহার করে যদি উদ্দীপক থাকে তাহলে তোমাকে বুঝতে হবে সেটা ক্রায়োসার্জারি থেকে আসছে। ঠান্ডা অন্যভাবে আসতে পারে, নিম্ন তাপমাত্রা, এই ধরনের শব্দ যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা কি স্যার? ক্রায়োসার্জারি থেকে আসছে। তারপর দেখো বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। বায়োমেট্রিক্স থেকে কি এমসিকিউ আসে, উদ্দীপকও আসে। আঙুল, চোখ, মুখ, কণ্ঠ, হাজিরা, লক, এই ধরনের শব্দ অফিসে ঢুকতে গেলে তাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, একটা ক্যামেরার সামনে দাঁড়াইতে হয়, এক জায়গায় হাতে ছাপ দিতে হয়, এই ধরনের শব্দ যদি থাকে তাহলে বুঝবা সেটা বায়োমেট্রিক্স টপিক থেকে আসছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দেখো জিন, ডিএনএ, নতুন জাত, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন জাত, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য নতুন জাত, দেখবা প্রত্যেকটা উদ্দীপকে এরকম নতুন জাত কথাটা চলে আসছে। পরে কি পরিবর্তন, আগে এক ধরনের ছিল এখন অন্য পরিবর্তন চলে আসছে। এই শব্দগুলো যদি দেখো তাহলে বুঝবা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন করা হয়েছে, বুঝছো? এই টপিকগুলো তুমি ভালো করে পড়লে ইনশাল্লাহ এখান থেকে একটা সৃজনশীল তুমি কমন পাবা। এইখান থেকে কিন্তু একটা সৃজনশীল আসবে যেটা 10 মার্ক প্লাস এখান থেকে 4টা এমসিকিউ আসবে। তাহলে এখানে তুমি কত অ্যান্সার করতে পারবা? প্রথম অধ্যায়টা তুমি যদি ভালো করে দেখো 14 অ্যান্সার করতে পারবা। তারপর দেখো অর্থনৈতিক উন্নয়নের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, এই যে টপিকগুলো পড়াইলাম, এই টপিকগুলো তোমাকে যে বললাম, এই টপিকগুলাই অর্থনৈতিকভাবে আমাদের কি কি উন্নয়ন করতেছে, কোন দিক থেকে আমাদেরকে লাভবান করতেছে, সেই জিনিসগুলোই তোমাকে দিতে হবে। এগুলো রিডিং পড়লেই বানায় দিতে পারবা ইনশাল্লাহ। তাহলে দেখো
যাদের প্রিপারেশন খুব বাজে, পরীক্ষায় একবারে প্রিপারেশন খারাপ, তারা কিন্তু এই প্রথম চ্যাপ্টারটা পড়লেই সৃজনশীলে 10 এবং এমসিকিউ 4, মোট 14 মার্ক অ্যান্সার করতে পারবা। দেখো এরপরে এই টপিকগুলো তো সিকিউ থেকে আসলো। সিকিউ দেখো এমসিকিউ এ কোন কোন টপিক তুমি পড়বা। এমসিকিউ কি? কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রায়োসার্জারি, ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্সিং, পরে ই কমার্স, তারপরে কি রোবোটিক্স, পরে ইলেকট্রিক পেমেন্ট। এই ধরনের এই টপিকগুলো তুমি পড়লে এইখান থেকে ইনশাল্লাহ এমসিকিউ কমন পাবো। মোট কয়টা? 4টা কমন পাবে। এখান থেকে 4টা এমসিকিউ আসবে, তুমি 4টা এমসিকিউ কমন পাবে এই টপিকগুলো তুমি যদি শেষ করতে পারো। এখন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু 5টা এমসিকিউ তোমাদেরকে দেখাবো, 5টা টাইপের এমসিকিউ। এই টাইপ ভিত্তিক এমসিকিউ আসবে। দেখো প্রথম অধ্যায়ের 5টা গুরুত্বপূর্ণ এমসিকিউ। একজন চিকিৎসক অত্যন্ত নিম্ন তাপমাত্রা ব্যবহার করে টিউমার অপসারণ করেন, তিনি কোন প্রযুক্তি ব্যবহার করেন? দেখো এখানে কি নিম্ন তাপমাত্রা আমরা কোথায় জানি নিম্ন তাপমাত্রা দেখছিলাম? ঠান্ডা। বলতো আমরা কিন্তু ক্রায়োসার্জারিতে দেখছিলাম, তার মানে এটার উত্তর হইল ক্রায়োসার্জারি। বুঝছো? তুমি কিন্তু এমসিকিউ কমন পাবা ওই শব্দগুলো মুখস্থ করলে। উচ্চ ফলনশীল নতুন ধানের জাত, নতুন এই যে জাত দেখছো, উদ্ভাবনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম নতুন জাত, এই শব্দগুলা কোথায় থাকবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে থাকবে। ভার্চুয়াল রিয়েলিটির প্রধান সুবিধা কোনটি? ভার্চুয়াল রিয়েলিটির প্রধান সুবিধা কোনটি বলো তো? বাস্তব পরিবেশ ছাড়াই প্রশিক্ষণ, ভার্চুয়াল রিয়েলিটির প্রধান সুবিধা এইটাই, বাস্তবে তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না, বাট তুমি ওই জায়গায় যাইতে পারবা, শিখতে পারবা, সবকিছু করতে পারবা। বুঝছো? তারপরে দেখো নিচের কোনটি বায়োমেট্রিক্সের উদাহরণ? নিচের কোনটি বায়োমেট্রিক্সের উদাহরণ বলো তো? জিপিএস, ওয়াইফাই, এলটিই, এগুলো কি বায়োমেট্রিক্সের উদাহরণ? না। ফিঙ্গারপ্রিন্ট এটা হলো বায়োমেট্রিক্সের উদাহরণ। তারপর দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারের প্রধান উদ্দেশ্য কি? জেনেটিক ইঞ্জিনিয়ারের প্রধান উদ্দেশ্য কি? দেখো নতুন জাত সৃষ্টি। দেখছো নতুন জাত সৃষ্টি করাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারের প্রধান উদ্দেশ্য। ফলন হইতেছে না, মাটি খারাপ হয়ে গেছে, উৎপাদন কম, নতুন জিনিস সৃষ্টি করে অধিক ফলন, কম টাকায় অধিক ফলন, এই ধরনের কি টপিকগুলাই কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর টপিক থেকে আসে। বুঝছো? তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে এই বছর একটা সৃজনশীল আসবে, ভাগ্য ভালো থাকলে 2টা সৃজনশীল আসতে পারে। বুঝছো? এই অধ্যায়ে মাত্র 3-4টা টপিক আমি তোমাদেরকে দেখাবো। প্রথম যে টপিক এটা ডাটা ট্রান্সমিশন। এই ডাটা ট্রান্সমিশনের কি কি পড়বা? মেথড, মোড, তারবিহীন মাধ্যম, তার মাধ্যম। এই যে আমি এখানে রাখছি 3টা টপিক। দেখো কমিউনিকেশন সিস্টেম কি জিনিস, তোমাকে এই জিনিসটা একটু পড়তে হবে। কমিউনিকেশন সিস্টেম কি? প্রেরক, প্রাপক, বার্তা, মাধ্যম, যোগাযোগ, এই ধরনের শব্দ যদি তুমি উদ্দীপকে পাও তাহলে বুঝবা সেটা কমিউনিকেশন সিস্টেম থেকে প্রশ্নটা করা হয়েছে। বুঝছো? তারপর দেখো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম থেকে যদি কোশ্চেন করা হয় তাহলে তুমি বুঝবা কিভাবে? ব্লুটুথ, ওয়াইফাই, ফাইবার, তারপর কি ওয়াই ম্যাক্স, বেতার, মোবাইল নেটওয়ার্ক, এগুলা যদি থাকে, এই ধরনের শব্দ যদি কোনোভাবে তোমার উদ্দীপকে থাকে তাহলে বুঝতে হবে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম থেকে তোমাকে প্রশ্নটা করা হয়েছে। তারপর কি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এটা তো তুমি বুঝোই, ওয়্যারলেস মানে তারবিহীন যে কোনো একটা কি উদ্দীপক তোমাকে যদি দেয়, উদ্দীপকের ভিতরে তারবিহীন কথাটা কোনো না কোনো ভাবে বুঝতেছো, তখন বুঝতে হবে সেটা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তো এই টপিকগুলো তুমি খুব ভালোভাবে দেখবা, এই টপিকগুলো খুব ভালোভাবে দেখলে ইনশাল্লাহ এখান থেকে তুমি উদ্দীপক আসার সম্ভাবনা আছে। তো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এই টপিকটা গুরুত্বপূর্ণ, এই টপিকটা তুমি স্টার দাও, 3 স্টার দাও। দেখো কম্পিউটার নেটওয়ার্কিং ও মোবাইল প্রজন্ম, এখান থেকে উদ্দীপক আসার সম্ভাবনা আছে, 2 স্টার দাও। বাট সবচেয়ে হট টপিক একটা আছে, আমরা ওখানে যাচ্ছি, এটার পরে আমরা যাব। দেখো 2 নাম্বার টপিক যেটা কম্পিউটার নেটওয়ার্কিং মোবাইল প্রজন্ম। কম্পিউটার নেটওয়ার্ক কি জিনিস, এইখান থেকে কিন্তু 100% এমসিকিউ আসবে, 100% এমসিকিউ আসবে। আর যদি প্রশ্নটা একটু সহজ করে ফেলাই তাহলে দেখবা যে কম্পিউটার নেটওয়ার্ক থেকে প্রশ্ন করছে। তুমি বুঝবা কিভাবে এখান থেকে প্রশ্ন করা হয়েছে? নেটওয়ার্ক, তথ্য আদান প্রদান, রিসোর্স, তারপর কি একাধিক কম্পিউটার, কি সংযুক্ত, অফিস, স্কুল, বিদ্যালয়, নেটওয়ার্ক, ল্যান, ম্যান, ওয়েন, প্যান, এই ধরনের শব্দ যদি উদ্দীপকে কোথাও না কোথাও থাকে, ক্লু থাকে এরকম, তাহলে বুঝবা কম্পিউটার নেটওয়ার্ক থেকে প্রশ্নটা করা হয়েছে। তারপর দেখো মোবাইল প্রজন্ম, এটা তো তোমরা সবাই জানো। মোবাইল প্রজন্ম কি? 5 GB আছে আমাদের, 5 GB, 1G, 2G, 3G, 4G, 5G। বর্তমানে আমরা কোন জি ব্যবহার করি বলো? বর্তমানে কিন্তু বাংলাদেশে 5G চলে আসছে, ভালো করে আমরা পাই নাই, 2-1টা ফোনে আসে কিছু কিছু জায়গায় ঢাকার ভিতরে, বাট পুরোপুরি আসে না। এই 4G মান্দাত্তা আমলে 4G চালাইতেছি। মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট গতি, ভয়েস, ভিডিও কল, উচ্চ গতির ডেটা, এই ধরনের শব্দ যদি তুমি উদ্দীপকে পাও
তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, বুঝবা কি ওটা কি মোবাইল প্রজন্ম থেকে প্রশ্নটা করা হয়েছে। তারপরে লক্ষ্য করো টোপোলজি আর ক্লাউড কম্পিউটিং, দুইটা টপিকই একেবারে মানে কঠিন ইম্পর্টেন্ট, যত স্টার আছে জীবনে সব এটার মধ্যে দিয়ে দাও। প্রশ্ন করলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে 99%, সরি 90%, আর 10% সবগুলা। দেখো টোপোলজি তো তুমি চিত্রের মাধ্যমে বুঝবা কিভাবে কোনটা কোন টোপোলজি, চিত্রে দেখা বুঝতে হবে। আর যদি চিত্র দেখা না বুঝো বা চিত্র থেকে প্রশ্নটা করা না হয়, বাংলা রিডিং দেয়, রিডিং থেকে তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে বুঝবা হাফ সুইচ কেন্দ্র করে কেন্দ্রীয় ডিভাইস, ব্যাকবোন কেবল, এই যে ব্যাকবোন কেবল এটা খুবই গুরুত্বপূর্ণ, বৃত্তাকার সংযোগ, প্রতিটি কম্পিউটার একে অপরের সাথে সংযোগ, গাছের লতার মতো নেটওয়ার্ক বিন্যাস, এই ধরনের শব্দ যদি কি উদ্দীপকে থাকে তাহলে বুঝতে হবে সেটা টোপোলজি থেকে প্রশ্ন করা হয়েছে এবং তুমি টোপোলজিটা দিবা। তুমি কিন্তু এই টোপোলজি টপিকটা ভালো করে দেখলেই এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল দিতে পারো। তো টোপোলজি এই চ্যাপ্টারের অনেক ভিডিও আছে ইউটিউবে, বিভিন্ন টিচারের, দেখে নিতে পারো। টিচার লাগবে না, তুমি নিজে বইটা বইটা খুলে তুমি আধা ঘন্টা খালি রিডিং পড়ো, তাহলেই বুঝতে পারবে এটা কি জিনিস। ওই যে HTML এর ভিতরে আমরা কাঠামো পড়ছি না, সেই কাঠামোর মতোই টোপোলজি, বুঝছো। তারপরে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, এইটা দেখো গুগল ড্রাইভ, অনলাইন স্টোরেজ, ব্যাকআপ, ফাইল শেয়ারিং, ইন্টারনেটের মাধ্যমে, এই ধরনের শব্দ যদি থাকে তাহলে বুঝবা সেটা কি ক্লাউড কম্পিউটিং এর থেকে প্রশ্নটা করা হয়েছে বা এই টপিক থেকে আসছে। গুগল ড্রাইভে কি স্টোরেজ, কোনো ফাইল আমরা আপলোড করব, কোনো জায়গায় সার্ভার রাখবো, এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে বুঝবা ক্লাউড কম্পিউটিং থেকে আসছে। এই টপিকটা ভালো করে পড়লে এখান থেকে এমসিকিউ আসবে ইনশাল্লাহ, এখান থেকে এমসিকিউ কমন পাবা ইনশাল্লাহ। তাহলে এই টপিকগুলো তুমি ভালো করে আজকে দেখো, তাইলেই এখান থেকে তুমি সৃজনশীল কমন পাবা। দেখো এটা ছিল আমাদের সিকিউ। এখন যদি এমসিকিউ এ যাই তাহলে এমসিকিউ এই যে টপিকগুলো তোমাকে দেখতে হবে। দেখো মোবাইল প্রজন্ম, আমরা কিন্তু মোবাইল প্রজন্ম এখানে দেখছি, মোবাইল প্রজন্ম কিন্তু এখানে লেখা ছিল, এই যে সিকিউতেও লেখা ছিল মোবাইল প্রজন্ম, এমসিকিউতে মোবাইল প্রজন্ম খুব গুরুত্বপূর্ণ। তো একটা পড়লে কিন্তু এমসিকিউ এর উদাহরণ তোমাকে মানে প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারতেছো। তাহলে মোবাইল প্রজন্ম, কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস, ওয়াইফাই, ব্লুটুথ, ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্ক, ট্রান্সমিশন মিডিয়া, ডেটা কমিউনিকেশন, ব্যান্ডউইথ, তারপর দেখো কমিউনিকেশন সিস্টেম, ধারণা। এই দেখো এই যে এখানে 5টা স্টার দেওয়া, এই যে 5টা স্টার দেওয়া, দেখছো 5টা স্টার দেওয়া, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলা মাস্ট পড়বাই, সবার আগে পড়বে এই টপিকগুলো সবার আগে পড়বে, এই 5টা স্টার দেওয়া টপিকগুলো, বুঝছো। এখান থেকে সর্বোচ্চ প্রশ্ন করা হয়েছে বিগত বছরগুলোতে, সর্বোচ্চ এইখান থেকে প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, এটা ছিল দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এর টপিক। এই টপিকগুলো তুমি যদি পড়ো তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। এখন দ্বিতীয় অধ্যায়ের 5 টাইপের এমসিকিউ তোমাকে দেখাবো। দেখো 4G মোবাইল প্রযুক্তির মান কোনটি? 4G মোবাইল প্রযুক্তির মান কোনটি বলো তো? তোমরা কিন্তু পারো এটা। তোমরা যখন মোবাইল ডাটা ইউজ করো তখন উপরে কিন্তু দুইটা লেখা ওঠে, একটা 4G লেখা ওঠে আর একটা LTE লেখা ওঠে, বুঝছো। তাহলে 4G মোবাইল প্রযুক্তির মান কোনটি? LTE। দেখবা টেলিটক সিমে সবচেয়ে বেশি এটা উঠে, টেলিটক সিমে LTE উঠে, 4G উঠে না। তারপর ম্যাক অ্যাড্রেস কোন ডিভাইসে ব্যবহার করা হয়? ম্যাক অ্যাড্রেস কোন ডিভাইসে ব্যবহার করা হয়? NIC ডিভাইসে ব্যবহার করা হয়। ম্যাক অ্যাড্রেস NIC ডিভাইসে ব্যবহার করা। দেখো ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইফাই কিন্তু ওয়াইল্যান নেটওয়ার্ক, বুঝছো। ওয়াইফাই একটা ওয়াইল্যান নেটওয়ার্ক, এগুলো মনে রাখবা। ওই টপিকগুলো তুমি জাস্ট খালি একটু রিডিং করবা, তাইলেই পারবা ইনশাল্লাহ। তারপরে দেখো দীর্ঘ দূরত্বে উচ্চ গতির ডেটা আদান প্রদানের জন্য কোন মাধ্যম সবচেয়ে উপযুক্ত? এখানে কি টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, আর অপশন যাওয়ার দরকার নাই। অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে সবচেয়ে দ্রুত ডেটা আদান প্রদান করা হয়, কারণ এটার মধ্যে কি আলোর মাধ্যমে, কাচের ভিতর দিয়ে আলোর মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়, সেজন্য সবচেয়ে দ্রুত অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমেই কি করা হয়? ডেটা আদান প্রদান করা হয়। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি? ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কোনটি? নিয়মিত রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি, তারপর কি অতিরিক্ত মূল্য দিতে হয় না, রক্ষণাবেক্ষণের ঝামেলা কম। এইটাই, অতিরিক্ত মূল্য দিতে হয় না, রক্ষণাবেক্ষণের ঝামেলা কম। দেখছো এই 5 টাইপের এমসিকিউ কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে তুমি আসবে, এবং এই 5 টাইপের এমসিকিউ তুমি যদি পড়ো, এই 5 টাইপ বলতে বুঝাইছি এই টপিকগুলো থেকে এই ধরনের এমসিকিউ আসবে, বুঝছো। তুমি এগুলা রিডিং পড়বা টপিকগুলা, তারপরেই দেখবে এখান থেকে কি এমসিকিউ কমন পড় চলে আসছে, বুঝছো। তা দেখো দ্বিতীয় অধ্যায় কিন্তু আমরা শেষ করে ফেললাম। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তৃতীয় অধ্যায়। এখন দেখো তৃতীয় অধ্যায় কিন্তু দুইটা অংশ, একটা হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। দেখো সংখ্যা পদ্ধতির মাত্র 2টা টপিক রাখছি, সংখ্যার রূপান্তর আর হলো 2 এর পরিপূরক। এই 2টা টপিক থেকে একবারে 100%, নটে 99%, 100% প্রশ্ন আসবে। সংখ্যার রূপান্তর থেকে তোমাকে একটা গ মার্কে প্রশ্ন দিবেই,
রূপান্তর থেকে একটা গম মার্কে প্রশ্ন দিবে এবং পরিপূরক থেকে ঘতে প্রশ্ন দিবে, বুঝছো? সংখ্যা পদ্ধতির এই টপিকটা থেকে এই দুটা টপিক এত গুরুত্বপূর্ণ, তুমি চোখ বন্ধ করে দুটো টপিক পড়বা, এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। যাদের পাশ করার সম্ভাবনা খুবই খারাপ, পাশ করবা না বা প্রিপারেশন খুব খারাপ, তারা কিন্তু সংখ্যা পদ্ধতি রূপান্তর এই চ্যাপ্টারটা দেখবা, ঠিক আছে? এই জিনিসটা তুমি যদি 1 ঘন্টা দেখো, এই যে সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং পরিপূরক, 1 ঘন্টায় অঙ্কগুলো করো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা ইনশাল্লাহ। খুবই সহজ। তাহলে রূপান্তর এবং দুইয়ের পরিপূরক তোমাকে খুব ভালোভাবে শেষ করতে হবে। আমার একটা ওয়ান শট ক্লাস আছে, সেই ক্লাসে এই সবগুলা জিনিস আলোচনা করা হয়েছে, তুমি চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। আমি তোমাকে একটু পরে দেখাই দেবো কিভাবে ভিডিওটা পাবা এবং কিভাবে পড়বা, ঠিক আছে? ডিজিটাল ডিভাইসের টপিকগুলো দেখো। ডিজিটাল ডিভাইসে কি বলা হয়েছে? প্রথম যে টপিক সেটা হলো সত্যক সারণী তুমি পড়বা, বুলিয়ান সরল পড়বা, ন্যান নর দ্বারা বাস্তবায়ন পড়বা, অ্যাডার, অ্যাডার মানে কি, হাফ অ্যাডার ফুল অ্যাডার মানে যোগের বর্তনী যেটা আছে সেটা পড়বা। তারপর কি এনকোডার ডিকোডার। এইখান থেকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, এই যে ন্যান্ড নরের বাস্তবায়ন, যে কোনো ফাংশন বাস্তবায়ন, ন্যান্ড নরের বাস্তবায়ন যে কোনো একটা ফাংশন দিয়ে বাস্তবায়ন করতে বলবে। তারপর অ্যাডার, হাফ অ্যাডারকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, হাফ অ্যাডারকে ন্যান্ড নর দ্বারা বাস্তবায়ন করো। পরে সত্যক সারণী খুবই গুরুত্বপূর্ণ, এই যে স্টার দিয়ে দিতেছি, বুঝছো? এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা টপিক খুব গুরুত্বপূর্ণ। আগে এই 4টা টপিক শেষ করবা, ঠিক আছে? এইখান থেকে একটা সৃজনশীল আসবে, এইখান থেকে একটা সৃজনশীল আসবে, মোট 2টা সৃজনশীল আসবে। এখন যারা ভালো স্টুডেন্ট আছো তারা তো সব কভার করবা, বাট খারাপ স্টুডেন্ট যারা আছো, যাদের প্রিপারেশন খুব বাজে, তারা কিন্তু দ্বিতীয় অধ্যায়টা বাদ দিবা, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়টা মানে 3.2টা বাদ দিবা, ঠিক আছে? আর প্রথম যে 3.1 সেটা দেখবা। এখন এই টপিকগুলো তুমি সহজেই কোথা থেকে পাবা? তোমার তো প্রিপারেশন খুব খারাপ, খারাপ স্টুডেন্ট যারা আছো, তো এই টপিকগুলো খুব সহজে যেখান থেকে পাবা সেটা দেখাই দিতেছে। তুমি কি করবা? তুমি এখান থেকে বের হয়ে যায়া মোবাইল কি ইউটিউবে ঢুকবা, ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে ঢুইকা তুমি সার্চ করবা আইসিটি ভাই। ইউটিউবে ঢুইকা তুমি কি সার্চ করবা? এই যে আইসিটি ভাই। আচ্ছা আমি সার্চ করে দেখাইতেছি। এই যে তুমি সার্চ করো আইসিটি ভাই, এই যে আইসিটি ভাই লিখে সার্চ করলে দেখবা প্রথমেই আমার চ্যানেলটা আসবে। তুমি ভিতরে ঢুকবা, ভিতরে ঢুকে ভিডিওতে আসবা। এই যে ভিডিওতে আসলেই দেখবো প্রথমেই এই যে আমার ওয়ান শট ক্লাসটা আছে, 3.8 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের ওয়ান শট ক্লাসটা থাকবে। এখন এইখানে আইসা তুমি কি করবা? এইখানে আইসা তুমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ঢুকবা। ডেসক্রিপশন বক্সে ঢোকার পরে দেখো নিচের দিকে যাবা, নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখো এখানে প্রত্যেকটা টপিক লেখা আছে। কোন টপিকটা তুমি পড়তে চাও সেই টপিকের উপর প্রেস করবা, ভিডিওটা ওইখান থেকে চালু হয়ে যাবে, বুঝছো? দেখো ধরো তুমি রূপান্তর দেখতে চাও, তাহলে রূপান্তর এখানে প্রেস করবা, রূপান্তর থেকে ভিডিওটা চালু হয়ে যাবে। এখন তোমার হাতে তো সময় কম, তুমি দ্রুত কিভাবে শেষ করবা? তুমি ভিডিওর এইখানে সেটিংসে যাবা, যা এই যে প্লে ব্যাক স্পিড, এইখানে আইসা তুমি এই যে স্পিডটা বাড়াই দিবা, 1.50x দিয়ে দিবা, ঠিক আছে? তোমার সাধ্য মতো। তুমি যদি 2তে বুঝো তাহলে 2তে দিবা, ঠিক আছে? তাহলে 1.5 হল স্ট্যান্ডার্ড, এখানে দিয়া তুমি এই ক্লাসটা করবা। খুব দ্রুত টপিকগুলো আমি শেষ করে দিছি। দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই যে দেখো রূপান্তর, বাইনারি যোগ, হেক্সাডেসিমাল যোগ, পরে রূপান্তর বোর্ড কোশ্চেনগুলো আমি এখানে সলভ করছি। দুইয়ের পরিপূরকের বেসিক, এই দুইয়ের পরিপূরকের বেসিক ক্লাসটা তুমি যদি করো তাহলে দুইয়ের পরিপূরকের তোমার জীবনে আর কোনোদিন প্রবলেম হবে না, পরীক্ষায় তুমি দিতে পারবে। তোমার তো সময় কম, তুমি এইটা দুইয়ের পরিপূরকটা 100% দেখবা, ঠিক আছে? তারপরে দেখো সত্যক সারণী, সরলীকরণ, লজিক গেটের প্রাথমিক ধারণা, ন্যান্ড নর দিয়ে লজিক গেট বাস্তবায়ন। দেখছো এই যে 3টা টপিক দেখছো, এনকোডার ডিকোডার, হাফ অ্যাডার ফুল অ্যাডার, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এই যে প্রত্যেকটা টপিকের ভিডিও আছে এখানে, তুমি যেইখানে প্রেস করবা ভিডিওটা ওইখান থেকে চালু হয়ে যাবে। অনেকের ভিডিও আছে, তুমি যাই টপিক খুঁজবা, খুঁজতে খুঁজতে তোমার সময় শেষ হয়ে যাবে। তুমি কিন্তু এক ভিডিওর ভিতরেই সব কিছু পাইতেছো। তাইলে তৃতীয় চ্যাপ্টারে কোন কোন টপিক পড়বা সেইগুলোও কিন্তু আমরা দেখলাম। কোথ থেকে ভিডিও দেখবা সেটাও কিন্তু দেখাই দিলাম। তৃতীয় চ্যাপ্টারের প্রথম অংশ, দ্বিতীয় অংশ খুব ভালোভাবে এটা পড়বা। যারা ভালো স্টুডেন্ট আছে তারা তো পুরোটাই পড়বা, জাস্ট যাদের প্রিপারেশন খারাপ তারা কিন্তু 3.1টা দেখবা, 3.2তে যাওয়ার দরকার নাই। এটা এখানে একটু ভেজাইল্লা প্রশ্ন করে। তারপরে এই চ্যাপ্টারে এমসিকিউ পড়বা। কোথ থেকে এমসিকিউ কি পড়বা? সংখ্যা পদ্ধতি 3.1, যে সংখ্যা পদ্ধতি 3.1 সেইটার কিন্তু সংখ্যা পদ্ধতি রূপান্তরের যোগ বিয়োগ, দুইয়ের পরিপূরক এবং কোড, এই যে খুবই গুরুত্বপূর্ণ কোড, এই কোড থেকে 100% এমসিকিউ আসবে। একটা এমসিকিউ আসবেই, দুইটাও আসতে পারে। একটা এমসিকিউ কোড থেকে আসবেই, যোগ বিয়োগ থেকে 2টা এমসিকিউ আসবেই, একটা 2টা এমসিকিউ আসবে, বুঝছো? 100% এক যোগ বিয়োগ থেকে একটা 2টা কোশ্চেন আসবে, মানে এমসিকিউ আসবে। ডিজিটাল ডিভাইস যে 3.2 সেইখান থেকে এই টপিকগুলো পড়বা। সত্যক সারণী, বুলিয়ান সরল, এনকোডার ডিকোডার, বুলিয়ান উপপাদ্য। এই যে এনকোডার ডিকোডার খুব গুরুত্বপূর্ণ না, রেজিস্টার কাউন্টার গুরুত্বপূর্ণ না। এই যে সত্যক সারণী, সরল
বুলিয়ান উপপাদ্য, ফ্লিপ ফ্লপ, এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। মানে এগুলা কিন্তু তোমার জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য সাজেশন। এমসিকিউ এর ভিতরে কিন্তু তোমাকে সব দেওয়া হয়েছে। এমসিকিউ সাজেশনটা যেটা, সেখানে কিন্তু তুমি জ্ঞানমূলক প্রশ্ন কোত্থেকে পাবা, কি টাইপের জ্ঞানমূলক প্রশ্ন আসবে এবং অনুধাবনমূলক প্রশ্ন আসবে এবং এমসিকিউ, সবকিছু এই টপিকগুলো দেখলে তোমার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখো, ডিজিটাল ডিভাইস অর্থাৎ 3.2 যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের 3.2 যে অংশ, সেই অংশে তুমি এই টপিকগুলো একটু ভালো করে দেখবা ইনশাল্লাহ। এখান থেকে তুমি কি এমসিকিউ কমন পাবা, ক খ কমন পাবা। আর গ গ এর জন্য তো আমরা সিকিউ সাজেশন দিলামই। এখন এই টপিকের গুরুত্বপূর্ণ 5টা এমসিকিউ দেখবো আমরা। দেখো, এত এর পরের সংখ্যা কোনটি? এত এর পরের, এটা কিন্তু ঢাকা বোর্ড 2019-এ আসছে, ঢাকা বোর্ড 2019-এ আসছে একটা প্রশ্ন, কিন্তু রূপান্তরের প্রশ্ন। দেখো, 17 অক্টালে আছে, এর পরের সংখ্যা কোনটি? এখন এই প্রশ্ন তুমি কিভাবে করবা? ক্যালকুলেটরের মাধ্যমে করবা। পরের সংখ্যা মানে 1 যোগ করতে হবে, এটার পরের সংখ্যা কত হবে? 20 হবে। তুমি ক্যালকুলেটরে এটা উঠাবা, উঠায় 1 যোগ করে দিও। এখন তোমরা যারা ক্যালকুলেটর যোগ পারো না, আমার ভিডিও আছে একটা ক্যালকুলেটরে, মাত্র 1 মিনিটে আমি এই রূপান্তর তোমাদেরকে দেখাইছি। 1 মিনিটে কিভাবে ক্যালকুলেটর দিয়ে করবা, সেই ভিডিওটা দেখবা। তোমরা আমাকে ভিডিওতে কমেন্ট করবা, স্যার আমার ওই ভিডিওটা লাগবে, আমি তোমাকে সাথে সাথে ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? আর তাছাড়া ইম্পর্টেন্ট যে সকল ভিডিও আছে সেগুলো আমি এই ভিডিওর কমেন্টে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিব, ঠিক আছে? তারপরে দেখো, এ হেক্সাডেসিমেল, এই যে এ হেক্সাডেসিমেলে আছে, +10 বাইনারিতে আছে, +7 অক্টালে আছে। দেখছো, এই যে এটা, এর মান কত হতে পারে? ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ করে আবার নিচে ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি দিয়ে রাখছে। এটার মান কোনটা কোনটা হতে পারে? এই এমসিকিউটা আমি সমাধান করে দিছি মাত্র 1 মিনিটে। মানে ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ তুমি কিভাবে ক্যালকুলেটর দিয়ে 1 মিনিটে পারবা সেটাও দেখাই দিছি। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। কিভাবে তুমি এই সংখ্যাগুলোকে ক্যালকুলেটরে উঠাবা, উঠায়া 1 মিনিটে, মানে 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে যোগ করবা, সেটা দেখাই দিছি, ঠিক আছে? তাহলে এই 2 টাইপের এমসিকিউ তুমি কিভাবে করবা? ক্যালকুলেটর করবা। তারপরে দেখো, এত এর সমতুল্য মান কোনটা? এটাও তুমি ক্যালকুলেটরে করবা। এত সমতুল্য মান কি? এখানে যোগ করতে বলছে, হেক্সাডেসিমেলে যোগ করে এখানে যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে বের করতে বলছে। তুমি এটা যোগ করে দাও, হাতেও যোগ করে দিতে পারো, ক্যালকুলেটরে যোগ করে দিতে পারো। ক্যালকুলেটরে করবা, খুব দ্রুত করা যাবে। তারপর 4 নম্বরটা দেখো, ক্লাসের শিক্ষক আতিকের তার বয়স জিজ্ঞাসা করলে আতিক বলল তার বয়স এত বছর। 10 বছর পরে আতিকের বয়স কি হবে? এই যে এই টাইপটা দেখছো, এই টাইপের একটা এমসিকিউ তোমার পরীক্ষায় থাকতে পারে। তা দেখো, 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেলে কত হবে? 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেলে কত হবে? এখানে বাইনারিতে একটা সংখ্যা দিছে 10, তোমাকে কি করতে হবে? এটার সাথে 10 যোগ করতে হবে, যোগ করে আবার সেটাকে কি করতে হবে? হেক্সাডেসিমেলে বের করতে হবে। তুমি কি করবা? ক্যালকুলেটরে সহজে বের করে দিতে পারবা। এইটা উঠাবা, উঠায় দশমিকে নিবা, যোগ করবা 10, তারপর যোগফলটাকে হেক্সাডেসিমেলে নিলে তুমি কিন্তু পেরে যাবা, বুঝছো? পেয়ে যাবে। এখন তুমি যদি অ্যানালগ করতে চাও তাহলে কি করবা? এটার সাথে 10 যোগ করবা। এখন বাইনারি, এখানে তো 10 বছর বলছে, বাট এটার বাইনারি সংখ্যা পদ্ধতি, ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ করা যায় না, একই রকম সংখ্যা পদ্ধতি নিতে হবে। তাই তুমি 10-এর বাইনারি মান বের করো। 10-এর বাইনারি মান হলো 1010। এইটা এখানে বসাও, 1010, যোগ করো, 00 যোগ করলে 0, 01 যোগ করলে 1, 10 যোগ করলে 1, তারপরে 01 যোগ করলে 1, আর এখানে হবে 1। আচ্ছা, এখানেও তো 1 হয়, 1 1, 4টা 1 হবে, বুঝছো? যোগ করলে এটা হবে 4টা 1। তাহলে এটা হলো আমাদের বাইনারি মান, বাট এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। এখন আমরা কিন্তু বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর কিন্তু জানি কিভাবে রূপান্তর করে, 4 বিট করে সাজায় রূপান্তর করতে হয়। তাহলে এটার মান হবে 1, আর এটার মান কি হবে? ই হবে। এটার মান কি হবে? ই হবে। তাহলে এটার উত্তর হলো 1 ই, বুঝছো? 1 ই, এই যে উত্তর এলো এটা, বুঝছো? তুমি কিন্তু এই এমসিকিউ গুলা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবা সেটার ভিডিও আছে আমার। ভিডিওটা তুমি কমেন্ট বক্স থেকে কি সংগ্রহ করবো, অথবা আমাকে কমেন্ট করবো, অথবা আমার পেজে মেসেজ দেবে, আমি তোমাকে দিয়ে দেবো। তারপর দেখো, ওয়ার মান কোনটি? এই যে গেট থেকে ধরনের এমসিকিউ আসে, ওয়ার মান কোনটি? দেখো, এ থেকে এই তার দিয়ে কি গেছে স্যার? এ গেছে। এই তার দিয়ে কি গেছে স্যার? বি গেছে। এখন এইটা কোন গেট স্যার? এটা হলো এন্ড গেট। এন্ড গেটের কাজ কি? গুণ করা। এই যে গুণ করলাম। এইটার দিয়ে কি গেছে স্যার? এটার দিয়ে এ গেছে। এটার দিয়ে কি গেছে স্যার? বি গেছে। এন্ড গেট এটাও, তাহলে কি গুণ করা। এই 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 দুইটাকেও আবার কি করা হয়েছে? এন্ড গেট করা হয়েছে। তাহলে কি হবে? এ ইন্টু বি ইন্টু এ ইন্টু বি, সবগুলাই গুণ আকারে আছে। দেখো, এ বি একটা একই রকম আছে, এইখানেও এ বি একই রকম আছে। তাহলে দুইটা জিনিসই একই রকম আছে। তাহলে আমরা কি একটা লিখতে পারি, এ ইন্টু বি লিখতে পারি, বুঝছো? এটা হলো মৌলিক উপপাদ্যের একটা সূত্র আছে। একই রকম যদি দুইটা থাকে, একই রকম যদি দুটো চলক থাকে, তাহলে আমরা এখান থেকে একটা লিখতে পারি।
তাহলে আমরা এখানে এ বি লিখবো, ঠিক আছে? তাহলে এটার উত্তর হবে শুধু এ বি। ক্লিয়ার? বুঝছো? এমসিকিউ গুলা এই টাইপের এমসিকিউ আসবে, তোমাকে একটা গেট দিয়ে বলবে নিচে মান কত হবে বা সরল করে দেখতে হবে কত মান হবে। তারপরে যে এমসিকিউটা দেখো একটা সত্যক সারণী দিবে তোমাকে, দিয়ে বলবে এটা কোন গেটের সত্যক সারণী। তুমি কি করবা, প্রথম থেকে সবগুলো সত্যক সারণী তুমি মিলাবা। তুমি যে 7টা সত্যক সারণী জানো, মানে 7টা গেটের সত্যক সারণী জানো, যেমন ধরো অর গেট থেকে মিলাবা। অর গেটে কি করতে হয়, যে কোনো একটা ইনপুটে 1 থাকলে আউটপুটে 1 হয়। এন্ড গেটে কি হয়, সবগুলো ইনপুটে 1 হলে আউটপুটে 1। তাহলে এটা মিলাও, যে কোনো একটা 1 থাকলে আউটপুটে 1 হয়, যে কোনো একটা 1 আছে আউটপুটে 1 নাই 0, তার মানে এটা অর না। এন্ড মিলাও, এন্ডের ক্ষেত্রে সবগুলো 1 থাকলে আউটপুটে 1 হয়, দেখো সবগুলো 1 আছে আউটপুটে 1 নাই, তার মানে এটা এন্ডও না। তাহলে আমাদের এখন যেতে হবে ন্যান্ড নরে। ন্যান্ড মানে হলো গুণ করে উল্টায় দেওয়া, নর মানে যোগ করে উল্টায় দেওয়া। তাহলে নর করো, 0 0 যোগ করলে 0, উল্টায় দিলে হয় 1, তার মানে এটা নরের সাথে মিলছে, এটা নরের সাথে মিলছে। তারপর দেখো 0 1 যোগ করলে হয় 1, উল্টায় দিলে হয় 0, তার মানে এটাও কিন্তু নরের সাথে মিলছে। তারপর 1 0 যোগ করলে হয় 1, উল্টা দিলে হয় 0, তার মানে এটাও নরের সাথে মিলছে। তারপর দেখো 1 1 যোগ করলে 1 হয়, উল্টা দিলে হয় 0, এটাও নরের সাথে মিলছে। তার মানে এটা হলো একটা নর গেটের সত্যক সারণী। এখন তুমি দুইটা ঘর মিলাইলেই বুঝতে পারবো, দুইটা ঘর যদি তোমার গেটের সাথে মিলে তাহলে ওইটা কি ওই গেটটা হবে, তাহলে এটার উত্তর কি হবে, নর গেট। বুঝছো? এই টাইপের এমসিকিউ একটা আসবে ইনশাল্লাহ। তারপরে দেখো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের 5টা এমসিকিউ আমরা দেখলাম, 5-6টা এমসিকিউ। এরপরে কি আছে, এরপরে হলো আমাদের চতুর্থ চ্যাপ্টার। চতুর্থ চ্যাপ্টারের কি কি টপিক দেখো। চতুর্থ চ্যাপ্টার থেকে তোমাদের কি ওয়েব ডিজাইনের ধারণা, ওয়েব পেজের প্রকারভেদ, ওয়েব ডিজাইন ধারণা ও ওয়েব পেজের প্রকারভেদ, এই টপিকটি একটু গুরুত্বপূর্ণ। এখানে তুমি 2টা স্টার দাও, তো এইখান থেকে একটু কম প্রশ্ন করা হয়, বাট এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে সৃজনশীল আসেই সেটা হলো ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো এই বছর এখান থেকে কিন্তু 2টা সৃজনশীল করা হবে না, একটা সৃজনশীল করা হবে। এখান থেকে কিন্তু একটা সৃজনশীল আসবে। তো ওয়েবসাইটের মানে HTML থেকে তোমার কয়টা সৃজনশীল আসবে, একটা সৃজনশীল আসবে। এখন এইখান থেকে একটা সৃজনশীল আসলে কিভাবে প্রশ্নটা করবে, এই কাঠামো থেকে একটা প্রশ্ন আসবে, মানে একটা গ মার্ক আসবে, গ মার্কের জন্য একটা সৃজনশীলেই 2টা উদ্দীপক দেবে, একটা হলো কাঠামো থেকে দিবে, একটা হলো টেবিল, মানে 4 নম্বর টপিক। এই 2টা টপিককে একসাথে করে একটা সৃজনশীল বানাবে, বানায় তোমাকে গতে বলবে কাঠামো সম্পর্কে বিস্তারিত দিতে, ব্যাখ্যা দিতে, অথবা গতে বলবে টেবিলটা কোডিং করো, আর ঘতে যে কোনো একটা গহর মধ্যে যে কোনো একটা টপিক ঢুকাই দিবে। বুঝছো? তা তুমি এই চ্যাপ্টারে কি কি পড়বা, সবার আগে পড়বা কিন্তু তুমি ওয়েবসাইটের কাঠামো, তারপরে কি ফরম্যাটিং টেক্সট, কাঠামো পড়বা, ফরম্যাটিং টেক্সট পড়বা, তারপর কি টেবিল পড়বা, তারপর সর্বশেষ যে টপিকটা গুরুত্বপূর্ণ সেটা হলো ওয়েবসাইট পাবলিশিং। এই 2টা টপিক কিন্তু গুরুত্বপূর্ণ, এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো টেবিল। যতবার বোর্ডে যত প্রশ্ন আসছে সবচেয়ে বেশি টেবিল প্রশ্নটা আসছে। এখন টেবিলের ভিতরে তুমি কোন কোন জিনিসগুলো পড়বা, টেবিলের ভিতরে সর্বপ্রথম তুমি পড়বা রো স্পেন কল স্পেন, কিভাবে একাধিক ঘর যুক্ত করলে কোডিং করতে হয় সেটা, রো স্পেন কল স্পেন। তারপর দেখো লিঙ্ক পড়বা, লিঙ্ক, ইমেজ পড়বা, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট পড়বা, ঠিক আছে? টেবিলের ভিতরে এগুলা দিয়ে তোমাকে কোশ্চেন করতে পারে। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো ওয়েবসাইটের কাঠামো, এই টপিকটা কিন্তু তুমি চাইলেই 20 মিনিটের ভিতরে শেষ করতে পারো। আমার একটা ভিডিও আছে ইউটিউবে, সেই ভিডিওটা দেখে তুমি ওয়েবসাইটের কাঠামো কি 20 মিনিটে শেষ করতে পারো। আর এই যে দেখো টেবিলের রো স্পেন কল স্পেন, লিঙ্ক, ইমেজ, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, সবগুলো টপিকের আমার ভিডিও আছে। তোমার যেটা প্রয়োজন আমাকে তুমি মেসেজ করো, অথবা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাও, আমি তোমাকে সেই ভিডিওগুলো দিয়ে দিব। তোমার যদি একবারে প্রিপারেশন খারাপ থাকে, টেক্সট ফরম্যাটিং খুবই সহজ একটা জিনিস। এই টেক্সট ফরম্যাটিং তুমি জাস্ট খালি 15 মিনিট সময় দিলেই পারবা টেক্সট ফরম্যাটিং। তো যারা খারাপ স্টুডেন্ট আসো, যাদের প্রিপারেশন বাজে, তারা কিন্তু চতুর্থ চ্যাপ্টার দেখার দরকার নাই। তোমাদেরকে বলছি প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ এই 3টা চ্যাপ্টার তোমরা দেখবা, আর তৃতীয় চ্যাপ্টারের প্রথম অংশটা দেখবা। আর যাদের প্রিপারেশন সবগুলা দিব আমরা 90+ অ্যান্সার করব, তারা কিন্তু এই সব দেখতে হবে তোমাদেরকে, এই সবগুলো দেখবা। এখন তুমি যদি ভুলা যাও, তুমি ভালো স্টুডেন্ট বাট কিছু টপিক তুমি ভুলে গেছো, তখন এই যে এইগুলা তুমি কি ভিডিও দেখে নিতে পারো। আমার ভিডিও আছে, আমাকে কমেন্ট করলে আমি তোমাকে ভিডিও পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এই টপিকগুলো তোমাকে মাস্ট পড়তে হবে সিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য তোমাকে কি পড়তে হবে, টেক্সট ফরম্যাটিং পড়বা, তারপর কি ডাব্লিউ কি, আইপি অ্যাড্রেস কি, ক্লায়েন্ট কম্পিউটার কি, ওয়েব পোর্টাল, ইউআরএল, এইচটিএমএল ট্যাগ। এই যে এমসিকিউ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এইচটিএমএল ট্যাগ, ভাই এইটা সবার আগে, এটা সবার আগে এইচটিএমএল ট্যাগ। বুঝছো? এইচটিএমএল ট্যাগ, পরে ইউআরএল এখান থেকেও একটা এমসিকিউ আসে। এই চ্যাপ্টার থেকেও কিন্তু 4-5টা এমসিকিউ আসবে চতুর্থ চ্যাপ্টার থেকে। তো দেখো এই যে ডাব্লিউ কি, এইগুলা কিন্তু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন। এইগুলা তুমি এই টপিকগুলো একবারে ভাজা ভাজা করে ফেলবা। আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, এই টপিকগুলো তুমি এখানে ডোমেইন নেমটা আমি দেই নাই,
ভুলেই হয়তো বা দেই নাই, ডোমেইন নেমটা তুমি পড়বা, ঠিক আছে। ডাব্লিউ আইপি অ্যাড্রেস, ওয়েব পোর্টাল, ক্লাউড কম্পিউটিং, তারপর কি কম্পিউটার ওয়েব পোর্টাল, এগুলো তোমার পড়তে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। তারপরে এইচটিএমএল ট্যাগ, এটা কিন্তু তোমাকে পড়তেই হবে এমসিকিউ এর জন্য। তাহলে এই টপিকগুলো তুমি দেখলে ইনশাল্লাহ এখান থেকে এমসিকিউ কমন পাবে 4-5টা। তারপরে দেখো, তারপরে কি আছে, 5টা এমসিকিউ তোমাকে দেখাবো, 5টা এমসিকিউ, এই চ্যাপ্টারের 5টা এমসিকিউ। বর্ডার অ্যাট্রিবিউটে কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শন হবে না, কোন ভ্যালু লিখলে এখানে বর্ডার প্রদর্শন হবে না। এই যে বর্ডার 0, বর্ডার যদি 0 লেখো তাহলে কি বর্ডার প্রদর্শন হবে না। বর্ডার কোন ট্যাগের অ্যাট্রিবিউট বলো তো? টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট কিন্তু বর্ডার। আমরা কিন্তু টেবিল বর্ডার সবসময় কি দেই? 1 দেই। 1 দেওয়ার কারণেই টেবিলের চতুর্পাশে একটা এরকম বর্ডার ক্রিয়েট হয়। এই ধরনের এমসিকিউ আসবে ট্যাগ থেকে। তারপর দেখো, মিমি ওয়েব পেজ ডিজাইনার হওয়ার জন্য এইচটিএমএল শিখছে, বর্তমানে সে ওয়েব পেজ এই হাইপার লিঙ্ক কিভাবে ব্যবহার করে তা শিখেছে। এখন প্রশ্নটা কি বলছে, মিমি কোন ট্যাগ ব্যবহার করে হাইপার লিঙ্ক করেছে। আমরা জানি এইচটিএমএল চ্যাপ্টারে কোন ট্যাগ ব্যবহার করলে লিঙ্ক করা যায়? অ্যাঙ্কার ট্যাগ, এই ট্যাগ ব্যবহার করে আমরা কি করতে পারি? লিঙ্ক করতে পারি। তাহলে এখানে কোনটা হবে বলো তো? এই ট্যাগ, এই যে প্রথমটা উত্তর হবে, বুঝছো? দেখো এই টাইপের একটা এমসিকিউ আসবে, সারেন কোথায় অবস্থিত। আমরা কিন্তু চ্যাপ্টারের শুরুতেই দেখছি যে জেনেভার সারেনে কাজ করার সময় স্যার টিম বার্নার্ড লি সর্বপ্রথম এইচটিএমএল আবিষ্কার করছে। এখন স্যার টিম বার্নার্ড লি কোথায় বসে আবিষ্কার করছে? জেনেভার সারেনে। এখন সারেন কোন দেশে অবস্থিত? কোথায় অবস্থিত সারেন? সুইজারল্যান্ডে অবস্থিত, বুঝছো? এই যে একটা আনকমন একটা এমসিকিউ 2023 বোর্ডে আসছে, সারেন কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে অবস্থিত। এই টাইপের এমসিকিউ কিন্তু তোমাকে দিবে। তারপরে দেখো, ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? ওয়েবসাইটটা হোস্টিং করে কোথায় রাখা হয়? সার্ভারে রাখা হয়। সার্ভার থেকে আমরা কি বিভিন্ন ডেটা নেই, হোস্টিং এর মাধ্যমে কি আমাদের সামনে কি ওয়েবসাইটগুলো প্রদর্শন হয়, বুঝছো? তারপর দেখো পরের প্রশ্নটা কি বলা হয়েছে, এটা সবাই পারবে, এটার উত্তর কি হবে আমাকে জানাও, এই ভিডিওর কমেন্টে আমাকে জানাও, আমি এটার উত্তর বলবো না। সার্চ ইঞ্জিন কোনটা? সার্চ ইঞ্জিন নিচের কোনটা সার্চ ইঞ্জিন, তুমি আমাকে এই ভিডিওর কমেন্টে জানাও, ঠিক আছে। তারপরে দেখো পঞ্চম চ্যাপ্টার, এই পঞ্চম চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকেও কি 2টা সৃজনশীল আসার সম্ভাবনা আছে এবছর। এইখান থেকে যদি 2টা না দেয় তাহলে এইচটিএমএল থেকে 2টা দিবে, ঠিক আছে। তাহলে পঞ্চম চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল আসে সব সময়। কোন কোন টপিকগুলো তুমি সবার আগে পড়বা সিকিউর জন্য? বিভিন্ন প্রজন্মের ভাষা, বিভিন্ন অনুবাদক সফটওয়্যার, সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালগরিদম ফ্লোচার্ট। এই যে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, বুঝছো? তারপর দেখো সি প্রোগ্রামিং, ধারার যোগফল। সি প্রোগ্রামিং তো পড়বাই, এখন কোন টপিকগুলো কোন অঙ্কগুলো আগে করবা? ধারার যোগফল, গুণফল, ফর ওয়েল, ডুয়েল, ইফ গো টু, এই যে 4টা ফর ওয়েল, ডুয়েল, ইফ গো টু, এই 4টা জিনিস তোমাকে দেখতে হবে। ধারার যে যোগফল, গুণফল, ধারার যোগফল আর গুণফল, ভাগফল আসে না। ধারার যোগফলের যে সকল ম্যাথগুলো আছে সি প্রোগ্রামের সেগুলো দেখবা, গুণফলের গুলা দেখবা, ঠিক আছে। আর এই যে অ্যালগরিদম ফ্লোচার্টের কিন্তু ত্রিভুজের বৃত্ত, লিপিয়ার, তাপমাত্রা, এইগুলা থেকে একটা কি সৃজনশীল থাকবে। শোনো, এইখান থেকে যদি 2টা সিকিউ আসে, তাহলে এই যে এই টপিকটা থেকে একটা সিকিউ আসবে, এই টপিকটা থেকে সিকিউ আসবে একটা, বুঝছো? এই ফর ওয়েল, ডুয়েল থেকে একটা সিকিউ আসবে। এই দুটো টপিক থেকে সিকিউল আসবে, মানে আসবেই দুইটাতে। যদি 2টা দেয় তাহলে 2টা থেকে আসবে। আর যদি একটা আসে তাহলে যে সি প্রোগ্রামিং ধারার যোগফল এগুলো আসবে, ঠিক আছে। এইখান থেকে 100% এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি এটা পড়বাই, সি প্রোগ্রামিং ধারার যোগফল। তো এই ধারার যোগফল অনেক স্টুডেন্ট করতে পারে না, ভয় লাগে, দেখলেই ভয় লাগে, পারে না, খুব কঠিন মনে হয়। তাদের জন্য আমি একটা মাস্টার ক্লাস করছি। মাত্র 3টা তুমি যদি সিকিউ পারো, 3টা যদি সি প্রোগ্রাম পারো, তাহলে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট সি প্রোগ্রাম তোমার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি অলরেডি কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্টের এই যে ত্রিভুজ, বৃত্ত, এগুলার একটা ক্লাস করছি। একটা সি প্রোগ্রাম শিখলেই তুমি 10টা সি প্রোগ্রাম পারবা। আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করে দিয়েছি অলরেডি, তোমরা যারা দেখো নাই আমাকে এই ভিডিওতে কমেন্ট করো, আমি তোমাকে পাঠিয়ে দিব। পরে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এইখান থেকে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট থেকেও কি প্রশ্ন আসে। তারপর কি প্রোগ্রাম তৈরির ধাপ বা ধারণা, এইগুলা থেকেও কি অনেক সময় উদ্দীপক চলে আসে। বাট এই 2টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশিবার এই 2টা টপিক থেকে বোর্ডে প্রশ্ন করা হয়েছে, বুঝছো? তাহলে দেখো, এই যে দেখো আমি যে একটু আগে বললাম একটা সি প্রোগ্রাম পারলেই তুমি অনেকগুলো সি প্রোগ্রাম দিতে পারবা, সেটা হলো যে এই টাইপের। তুমি এই যে 2টি যোগফল, গুণফল, ভাগফল, গড়, এই ভিডিওটা আমি অলরেডি আপলোড করছি, মানে অ্যালগরিদম ফ্লোচার্টও আপলোড করছি, সি প্রোগ্রাম আপলোড করছি। খুব তাড়াতাড়ি এই যে এই ভিডিওটা পেয়ে যাবা, যে এই যে এই লুপের অঙ্কগুলা খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আমি আপলোড করব। তোমরা এখন ভিডিওটা দেখতেছো, হয়তো এর আগেও আমি আপলোড করে দিতে পারি, ঠিক আছে। তো এই যে
দেখানোর যে প্রোগ্রামগুলো আছে 1 2 3 4 সংখ্যাগুলো দেখাও, বাংলাদেশ কথাটা 10 বার প্রদর্শন করে দেখাও, অথবা এ 1 + 2 + 3 যোগ করে দেখাও, 1² 2² যোগ করে, এগুলো দেখলেই ভয় লাগে যে স্টুডেন্ট তারা জাস্ট খালি একটা ভিডিও দেখবা, আমার 10 মিনিটের ক্লাসটা দেখবা, এই ক্লাসটা দেখলেই তুমি এইখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা বা তোমার মুখস্থ হয়ে যাবে, এমনভাবে দেখাবো। ঠিক আছে, তুমি ফ্যান হয়ে যাবে আমার। তারপর দেখো পঞ্চম চ্যাপ্টারে এমসিকিউ গুলো তুমি কোথা থেকে পড়বা, কি টাইপের এমসিকিউ আসবে দেখো। বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা তোমাকে পড়তে হবে, এমসিকিউ আসবে। অনুবাদক সফটওয়্যার এমসিকিউ আসবে। সি প্রোগ্রাম ভাষা, ডেটা টাইপ, ভেরিয়েবল, কিওয়ার্ড, ফরম্যাট স্পেসিফায়ার, পরে কি অপারেটর, তারপরে কি লুপ স্টেটমেন্ট, অ্যারে। অ্যারে থেকে খুব প্রশ্ন কম করা হয়, বাট অ্যারে খতে আসে, কতে আসে, মানে জ্ঞানমূলক প্রশ্নে অ্যারে কিন্তু আসে, এটা একটু দেখা যাবে, একটু রিডিং করে যাবে। ঠিক আছে, এখন এই পঞ্চম চ্যাপ্টারের সবচেয়ে বেশি এমসিকিউ যেইভাবে আসছে, কোনো একটা প্রোগ্রাম তোমাকে দিবে, কোনো একটা প্রোগ্রাম দিয়ে বলবে প্রোগ্রামটির কোথায় পরিবর্তন করলে মান এত হবে। দেখো প্রোগ্রামটি কোথায় পরিবর্তন করলে আউটপুট অমুক হবে, মানে তোমাকে আউটপুটটা বলে দিবে যে কোথায় পরিবর্তন করলে আউটপুট 10 হবে, 20 হবে। এই ধরনের এমসিকিউ সবচেয়ে বেশি আসে। তো আমি ওই টাইপের এমসিকিউটা এখানে রাখি নাই, তোমাকে তো আমি বলেই দিলাম, অন্য টাইপের এমসিকিউ রাখছি। দেখো এই যে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, এই টাইপের এমসিকিউ কিন্তু আসে। ঢাকা বোর্ড 2023-এ আসে একটা এমসিকিউ। এই প্রোগ্রামের ভিতরে বলা হয়েছে বি এর মান কত। দেখো a = 2 বলা হয়েছে, b = কিছু বলে নাই, b শুধুমাত্র একটা ভেরিয়েবল নিছে, আর a ভেরিয়েবলের ভিতরে 2 রাখা হয়েছে। এখন দেখো b = প্লাস প্লাস a, এই প্লাস প্লাস মানে হলো যোগ, এটার সাথে এক যোগ বোঝায়। প্লাস প্লাস এ মানে প্লাস প্লাস মানে কি বোঝায়, এক যোগ বোঝায়। এখন প্লাস প্লাস যদি সামনে থাকে তাহলে ভেরিয়েবলের ভিতরে আগে যোগ করে, কখন যোগ করে, আগে যোগ করবে, তারপর এই যোগ ফলটা বি এর ভিতরে পুরাটা স্টোর করবে, বুঝছো। এই প্লাস প্লাস এর মানে হইলো, এর মান কত আসিল, 2 আসিল, এই প্লাস প্লাসের কারণে 1 এক যোগ হবে, তাহলে এখন কত হবে বলো তো, 3 হবে। তাহলে এই 3 কোথায় রাখা হয়েছে, বিতে রাখা হয়েছে, তার মানে বি এর মান হবে 3, বুঝছো বুঝছো। এই টাইপের কিন্তু এমসিকিউ আসবে পঞ্চম চ্যাপ্টার থেকে। তারপরে দেখো পরের প্রশ্নটা কি বলা হয়েছে। এখানে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, ইন্টিজারের ভিতরে আই রাখা হয়েছে, ফর লুপটার দিকে লক্ষ্য করো। এই ধরনের এমসিকিউ লুপ যদি থাকে তাহলে তুমি সবার প্রথমে লুপ দেখবা। এখানে ইনিশিয়ালাইজেশন মানে আয়ের মান কত ধরা হয়েছে, 1 ধরা হয়েছে, আয়ের মান 1, আই সমান সমান 5, মানে 5-এর সাথে কন্ডিশন চেক করা হয়েছে, এবং আই 1 করে বাড়ানো হইতেছে, 1 করে বাড়তেছে, মানে আই প্লাস প্লাস মানে 1 করে করে বাড়ানো হইতেছে। এখন বলছে উদ্দীপকের প্রোগ্রামটি কোন লুপে বাস্তবায়ন করা যাবে, এই প্রোগ্রামটা কোন কোন লুপে বাস্তবায়ন করা যাবে, এটা একটা লুপের অঙ্ক। এখন এই যে ইফ ইলস, প্রথমেই বলি ইফ ইলস দিয়ে কোনো লুপ ব্যবহার করা যায় না। বাকি আছে কি ইফ গোটু দিয়ে লুপ ব্যবহার করা যায়, লুপে ঘোরানো যায়। ইফ দিয়ে বলা যায়, গোটু দিয়ে কি লুপ ঘোরানো যায়, বুঝছো। ডুয়েল দিয়ে কি লুপে অঙ্ক করা যায়। তার মানে কি আমাদের এটার উত্তর হবে 2 3, 2 3। এই ধরনের এই টাইপের একটা এমসিকিউ তুমি পঞ্চম চ্যাপ্টার থেকে কমন পাবা ইনশাল্লাহ। তবে দেখো ইন্টারপ্রেটারের কাজ কি, আমরা কিন্তু জানি পঞ্চম চ্যাপ্টারে 3 ধরনের অনুবাদক সফটওয়্যার আছে, একটা হলো কম্পাইলার, ইন্টারপ্রেটার, হলো অ্যাসেম্বলার, বুঝছো। তাহলে কম্পাইলারের কাজ কি, সে পুরা প্রোগ্রামটা পড়ে তারপরে তোমাকে কি ফলাফল দেয় বা ভুল থাকলে যা সংশোধন করে। বাট ইন্টারপ্রেটার কিন্তু লাইন বাই লাইন পড়ে তোমাকে সমাধান করে দেয়। তাহলে এটার উত্তর কি হবে, 1 লাইন করে অনুবাদ করে। ইন্টারপ্রেটারের কাজ কি, 1 লাইন করে অনুবাদ করে তোমার সামনে দিবে। যদি লাইনে কোথাও ভুল থাকে তাহলে সে ওইখানে আটকায় যাবে, পরবর্তী প্রোগ্রাম আর রানই হবে না, সে ওইখানেই থেমে থাকবে, বুঝছো। তাহলে এটার ইন্টারপ্রেটারের কাজ কি, 1 লাইন বাই লাইন অনুবাদ করা। এই ধরনের এমসিকিউ আসবে। তারপর দেখো ডেটা টাইপ ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি, ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি। আমরা কিন্তু সবাই জানি ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু %d। এখন এই একটা এমসিকিউ দেখে তোমার কিছুই হবে না, ফরম্যাট স্পেসিফায়ার তোমাকে এই যে এই চারটা দেখতে হবে, এই চারটার দিকে লক্ষ্য করো। এই চ্যাপ্টারে অনেকগুলা কি ডেটা টাইপ আছে, তার মধ্যে এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট আর ডাবল। তুমি এই ডেটা টাইপগুলো আর কি মুখস্থ করবা, মেমোরি বাইট মুখস্থ করবা। ক্যারেক্টার কয় বাইটের, 1 বাইটের। ইন্টিজার কয় বাইটের, 2 বাইটের। তারপরে ফ্লোট কয় বাইটের, 4 বাইটের স্যার। ডাবল কয় বাইটের, 8 বাইটের। এখন এটা যদি বিটে জানতে চাই যে ইন্টিজার কত বিটের, ইন্টিজার ডেটা টাইপটা কত বিটে রান করে, তাহলে তুমি এটার সাথে জাস্ট খালি 8 গুণ করে দিবা। তাহলে 8 দুগুণে কত, 16, 8 দুগুণে কত হবে তোমার 16 হবে। তাহলে এখানে লিখবো 16, বুঝছো। এটার সাথে 8 গুণ করে দিলে কত হবে, 8 হবে। এটার সাথে 8 গুণ করে দিবা, জাস্ট খালি এটার সাথে 8 গুণ করে দেবা যদি বিট বলে। আর বাইট বললে তো এগুলাই বাইট, ঠিক আছে। এখন ফরম্যাট স্পেসিফায়ার, ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হলো %c। মনে রাখো ভাই, চারটা জিনিস মনে রাখো, ক্যারেক্টারের %c, ইন্টিজারের %d, ফ্লোটের %f, আর কি ডাবলের LF, ঠিক আছে। এই চারটা জিনিস মনে রাখলে এখান থেকে তুমি একটা এমসিকিউ
মাস্ট কমন পাবা ইনশাল্লাহ। তাহলে আমরা এটা দেখলাম। তারপর দেখো দেখো এই এমসিকিউর ভিতরে কি বলা হয়েছে, একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, প্রোগ্রামের এখানে কি বলছে দেখো। তুমি এই ধরনের এমসিকিউ সর্বপ্রথম লক্ষ্য রাখবা লুপের ভিতরে, ফর লুপের ভিতরে কি বলা হয়েছে দেখো, i = 1, কন্ডিশন চেক দেওয়া হয়েছে 10-এর সাথে এবং বাড়তেছে 2 করে, মানে আয়ের মান 1 প্রথমে ধরা হয়েছে, কন্ডিশন 10, মানে 10 থেকে ছোট, 10 থেকে বড় হবে না, 10-এর সমান হবে, 10 থেকে বড় হবে না, 10 থেকে কি হবে ছোট অথবা সমান হবে। তাহলে 10 থেকে বড় হবে না, 10 থেকে ছোট অথবা সমান হবে, এইটার মানে হলো এইটা, এই কন্ডিশনটা দেওয়ার মানে হইলো এই কথা যে 10 থেকে বড় হবে না, 10-এর ছোট অথবা সমান হবে, আর বাড়তেছে কত 2 করে বাড়তেছে। তাহলে এটা যেহেতু একটা দেখানোর প্রোগ্রাম, আমরা দেখাই বুঝতেছি, আই প্রিন্ট করে দিতেছে, বারবার বারবার প্রিন্ট করে দিতেছে, এখানে ডাইরেক্ট আই প্রিন্ট করে দিছে, সেজন্য আমাদের প্রথমবার প্রিন্ট করবে 1, পরের বার কত 2 বাড়াবে, তার কত 3 প্রিন্ট করবে, তারপরে কত বাড়াবে 5 প্রিন্ট করবে, তারপরে 7, তারপরে 9। যেহেতু 10-এর বড় হওয়া যাবে না, তাহলে 2 যোগ করলে 11 হয়ে যায়, 10-এর বড় হওয়া যাবে না, তার মানে আমাদের এই সংখ্যাগুলাই প্রিন্ট করবে এই প্রোগ্রামের মাধ্যমে। তার মানে কি নিচের আউটপুট কি হবে, আউটপুট হবে 13579, মানে এই গ নাম্বারটা হলো আমাদের আউটপুট। বুঝছো, এই ধরনের এই টাইপের এমসিকিউ কিন্তু তোমাকে পঞ্চম চ্যাপ্টার থেকে দিবে একটা ইনশাল্লাহ। তারপরে দেখো 6 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টারের অনেক টপিক এবছর প্রথম 6 নাম্বার চ্যাপ্টার যুক্ত করা হয়েছে 2019 সালের পরে। তো এই চ্যাপ্টার থেকে মাস্ট একটা সৃজনশীল এবার দিবেই, একটা সৃজনশীল দিবে 10 এবং 3-4টা অথবা 4টা এমসিকিউ থাকবে, এখান থেকে 4টা অথবা 3টা এমসিকিউ থাকবে। তো তুমি কোন টপিকগুলো পড়বা এবং খুব সহজে কি দিবা, দেখো খুব সহজেই বুঝবা যে কোন টপিক থেকে প্রশ্ন করা হয়েছে। প্রথমেই যে টপিকটা তুমি সিকিউর জন্য পড়বা সেটা হলো ডেটাবেস রিলেশন বা আরডিবিএমএস। ডেটাবেসের যে রিলেশন সেটা তোমাকে সবার আগে ভাজা ভাজা করতে হবে, কারণ এখন পর্যন্ত বলতে আর কি 2019 পর্যন্ত যতবার এই চ্যাপ্টারটা ছিল সিলেবাসে, সবচেয়ে বেশি প্রশ্ন রিলেশন থেকে আসছে, মানে ডেটাবেস রিলেশনাল আরডিবিএমএস এর এই টপিক থেকে আসছে। তারপর দেখো ডেটা টাইপের ব্যাখ্যা, এই দুটো টপিক এত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন প্রত্যেক বছর করা হয়েছে, যত বছর সৃজনশীল মানে টপিকটা ছিল, এই চ্যাপ্টারটা যত বছর ছিল, এই দুটো টপিক থেকে 100% সবসময় কোয়েশ্চেন করা হয়েছে, হয় সিকিউতে করা হয়েছে না এমসিকিউতে করা হয়েছে। তাহলে দেখো তুমি রিলেশনাল ডেটাবেস কি জিনিস, এটার আমি একটা ভিডিও বানাইছি, একবারে বিস্তারিত ভিডিও, মাত্র 20 মিনিটে তুমি এই টপিকটা শেষ করতে পারবা। ডেটা টাইপ এইটা এবং এই এসকিউএল ভিডিওটা আমি এখনো করি নাই, তোমাদের জন্য করে ফেলবো ইনশাল্লাহ খুব দ্রুত। এই ভিডিও আপলোড দেওয়ার পরপরই আমি ওই ভিডিও আপলোড দিয়ে দিতে পারি। তো তুমি আমাকে মেসেজ দিও, যদি আমি ভিডিও আপলোড করি তাহলে তোমাকে দিয়ে দিব। এইগুলার ভিডিও কিন্তু অহরহর ইউটিউবে আছে, যে কোনো টিচারের ভিডিও তুমি দেখে প্রিপারেশনটা নিয়ে নিতে পারো। ডেটা টাইপের ব্যাখ্যা, এটা তুমি পড়বা ব্যাখ্যা। এই ডেটা টাইপ কি জিনিস, ধরো তোমাকে একটা টেবিল দিবে, এরকম টেবিলের উপরে আমরা নর্মালি কি লেখা থাকে, নেম লেখা থাকে, এই যে নেম, এই যে নেম রোল, এই যে দেখো এর নেমের ভিতরে তুমি কি লিখবা, নেমের ভিতরে তুমি কি লিখবা, সুমন লিখবা, SUM সুমন লিখলা। এখন সুমন কি লিখলা, তুমি ক্যারেক্টার লিখলা না, এবিসি লিখলা না, তাহলে এটা কি টেক্সট না? এই যে তোমাকে ডেটা টাইপের ব্যাখ্যা মানে এটা কোন টাইপের সেটা বলতে হবে। নেম, এই যে নেম যে তোমার এখানে বলা হয়েছে, এই নেম যে ফিল্ড, এই ফিল্ডের ভিতরে তুমি কোন কোন ডেটা লিখবা, এই নেম ফিল্ডের ভিতরে তুমি শুধুমাত্র টেক্সট লিখবা, সেই জন্য এটার নাম হলো টেক্সট ডেটা টাইপ। ঠিক আছে, তোমাকে এটার ব্যাখ্যা দিতে হবে। রোলের ভিতরে 1 2 3 লিখবা, তাহলে এটা কি নাম্বার, তোমাকে এই নাম্বার এই জিনিসগুলাই তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে, খুবই সহজ। আমি এটার ভিডিও করবো ইনশাল্লাহ, করে আমি আপলোড দিয়ে দিব, আর যদি না দেই তাহলে তোমরা ইউটিউব থেকে ভিডিও দেখে নিও। তারপর এসকিউএল কমান্ড, এখান থেকে প্রশ্ন খুব কম আসে, বাট এখান থেকে প্রশ্ন করলে কি তোমাকে এসকিউএল কমান্ড কি জিনিস, কিভাবে তুমি একটা টেবিল তৈরি করবা, কিভাবে যুক্ত করবা, এই জিনিসগুলো তোমাকে কি এসকিউএল কমান্ড থেকে তুমি শিখতে পারবা। এসকিউএল কমান্ডটা তুমি শিখবা, কারণ এসকিউএল কমান্ড থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে। এসকিউএল কমান্ড থেকে কি আসে, সবচেয়ে বেশি এমসিকিউ আসে। তাহলে 6 নাম্বার চ্যাপ্টারের যে 3টা টপিক খুবই হট টপিক, এই 3টা টপিক বাদ দেওয়া যাবে না। 3টা টপিক, প্রত্যেকটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য এসকিউএল কমান্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারে সিকিউ তো তুমি এগুলো পড়বা, এমসিকিউতে কি কি পড়বা। এবার এমসিকিউ থেকে তোমাকে প্রথম যে টপিক দিতে হবে সেটা হলো রিলেশনাল ডেটাবেস, তারপর কি ডেটা টাইপ, তারপর কি ডেটাবেস তৈরি, ডেটা এনক্রিপ্ট মানে হলো ডেটা সিকিউরিটি, এনক্রিপ্ট ডিক্রিপ্ট, ডেটা সিকিউরিটির একটা টপিক এটা, এনক্রিপ্ট ডিক্রিপ্ট এই টপিকটা তুমি পড়বা, ডেটা সিকিউরিটি। তারপর রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি জিনিস, কোথায় কাজ করে, কোন কোন সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়, পুরো টপিকটা পড়বা। ডেটা সিকিউরিটি, এই দুইটা জিনিস কিন্তু একই জিনিস, আমি এখানে দুইবার দিয়ে দিছি আর কি, ভুলেই দিয়ে দিছি হয়তোবা। এনক্রিপ্ট আর হলো কি ডেটা সিকিউরিটি একই জিনিস, এই সিকিউরিটির ভিতরে এই টপিকটা আছে, এই টপিকটা একটু গুরুত্ব সহকারে পড়বা। ঠিক আছে, কিভাবে ডেটাকে
লুকানো হয়। ঠিক আছে, এই টপিকগুলো থেকে তুমি ইনশাল্লাহ এমসিকিউ কমন সিকিউ এমসিকিউ কমন পাবা। তারপর দেখো 5টা যে এমসিকিউ আমরা বলছিলাম, 5টা এমসিকিউ এই চ্যাপ্টারের। দেখো এখানে দুটো টেবিল দেওয়া হয়েছে, এই দুটো টেবিল দিয়ে বলা হয়েছে এখানে কোন ধরনের সম্পর্ক হতে পারে, এই দুটো টেবিলের মধ্যে কোন ধরনের সম্পর্ক হতে পারে। দেখো এইখানে যে ফিল্ড আছে রোল ফিল্ড, এইখানেও একটা রোল ফিল্ড আছে। দেখো ক্লাস আছে, এখানে সেকশন, এখানে নেম, এখানে সাবজেক্ট। এখন দেখো রোল ফিল্ডের এখানে কি, এই ফিল্ডে কি আছে দেখো 3, সবগুলো 3, ক্লাস, নেম, এখানে কি বিভিন্ন নাম দেওয়া। এখন এইটার সাথে এই রোল ফিল্ডের সাথে এটাই মিলতেছে, দেখছো সম্পর্ক কিন্তু এক জায়গায় হইতেছে। তোমরা যারা রিলেশনাল ডেটাবেস পড়ছো তারা বুঝবা। দেখো এই A001, এখানে A001, এইটার একটা রেকর্ডের সাথে এই টেবিলের একটা রেকর্ডই মিলতেছে। মানে হইলো ক্লাস 3-র আরিয়ান সে কোন সেকশনে পড়ে, কোন সাবজেক্ট পড়ে, সেটা তোমাকে এখানে বলা হয়েছে, বুঝছো? তাহলে এই ক্লাস A001-এর সাথে এই রোলের একটা কি সম্পর্ক হয়েছে না? এই যে একটা রেকর্ডের সাথে আরেকটা রেকর্ডের যে সম্পর্ক হইলো, শুধু একটা রেকর্ডের সাথে এই টেবিলের একটা রেকর্ড ওই টেবিলের একটা রেকর্ডের সাথে একটা সম্পর্ক তৈরি করছে, এটাকে বলা হয় 1-to-1 রিলেশন। তাহলে প্রত্যেকটা রেকর্ডের সাথে দেখো একটা 1-to-1 রিলেশন আছে, তাহলে এইখানকার সম্পর্ক হইলো 1-to-1 রিলেশন। বুঝছো? আশা করি বুঝতে পারছো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি জিনিস, সেটা জানলে তুমি 1 সেকেন্ডে এটা দিয়ে দিতে পারবা। দেখো পরের যে এমসিকিউ, সেই পরের এমসিকিউর ভিতরে কি বলা হয়েছে, উদ্দীপকের টেবিল হতে যাদের জিপিএ 5.00 তাদের নাম দেখতে এসকিউএল কমান্ড সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্টের পরে কোন অংশটি হবে? সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্টের পরে হবে হলো ওয়ার জিপিএ 5, হোয়ার জিপিএ মানে হোয়ার লিখতে হবে, এই যে এটা হবে উত্তর, হোয়ার জিপিএ, তারপরে সমান সমান দিয়ে কোটেশনের ভিতরে তোমাকে 5.00 এটা দিতে হবে। এখন এই যে এইগুলা ভুল কেন, কোনো না কোনো জায়গায় কোনো কমা দিয়ে থুয়ে দিছে, সেমিকোলন দেয় নাই, এই কারণে এগুলা ভুল। বুঝছো? তোমাকে সঠিকটা জানতে হবে যে এইভাবে, এইটার উত্তর হলো এইটা, বুঝছো? তাহলে গ নাম্বার এটার উত্তর। তারপরে কি প্রশ্ন আছে দেখো, সমপ্রকৃতির ডেটা সমাবেশকে কি বলা হয়? সমপ্রকৃতির ডেটা সমাবেশকে বলা হয় অ্যারে। মনে রাখবা, সমপ্রকৃতির ডেটা সমাবেশকে বলা হয় অ্যারে। তারপরে কোন টপিক আছে? তারপরে দেখো, তারপরে যে এমসিকিউটা সেটা হইলো কোনো টেবিলের রোল ফিল্ডকে প্রাইমারি কি কেন বলা হয়? কোনো টেবিলের রোল ফিল্ডকে প্রাইমারি কি কেন বলা হয়? দেখো রোল ফিল্ডকে প্রাইমারি কি বলার কারণ হলো প্রত্যেকটা ডেটা কি ইউনিক থাকবে, সেটাই হবে, সেই কারণে কি রোল ফিল্ডকে প্রাইমারি কি বলা হয়। এখানে আছে একাধিক ছাত্রের একই রোল হতে পারে না, এই যে এইটাই উত্তর, খ নাম্বার। একাধিক ছাত্রের একই রোল হইতে পারে না। একটা ক্লাসে তোমার ক্লাস 7, তুমি ক্লাস 11-এ পড়ো বা তুমি এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমার যে ক্লাস, তোমার যে সেকশন, সেই সেকশনে কিন্তু তোমার মতন রোল আরো একজন স্টুডেন্টের নাই, আলাদা আলাদা, বুঝছো? তোমার সেকশনে অন্য সেকশনে থাকতে পারে, তো একাধিক ছাত্রের একই রোল হতে পারে না। এটাই হলো এটার উদাহরণ যে কোনো টেবিলের রোল ফিল্ডকে কেন প্রাইমারি কি বলা হয়, বুঝছো? দেখো আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পুরা আইসিটি বইয়ের সবগুলা চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ, কোন টাইপের এমসিকিউ আসবে সেইটা সহ কিভাবে সৃজনশীল ধরবা সব কিছু কভার করছি। তোমার কাজ এখন বাসায় এই সাজেশন ফলো করা। তোমার কাজ কি? এই সাজেশন ফলো করা, সবগুলো টপিক তোমার শেষ করা। তুমি আজকে বাংলা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসছো, আজকে বুধবার রাতে তুমি কি করবা? শুধু থিওরি পড়বা, বাংলা যে সকল পড়াগুলো আছে সবগুলো পড়বা, এবং তারপরের দিন তুমি ম্যাথগুলো প্র্যাকটিস করবা। পরীক্ষা যেদিন দিতে যাবা, মানে শনিবারে তুমি পরীক্ষা দিতে যাবা, শুক্রবারে তুমি ম্যাথ প্র্যাকটিস করবা, বৃহস্পতিবারও তুমি ম্যাথ প্র্যাকটিস করবা, বুঝছো? সবচেয়ে বেশি তুমি এমসিকিউটা ফোকাস দেবা, কারণ এমসিকিউতে বেশি পরিমাণ স্টুডেন্ট ফেল করে, এমসিকিউটা বেশি হালকাভাবে নেয়, যার কারণে এমসিকিউতে খুবই খারাপ করে। তো এই বছর সকল বোর্ডে একই রকম প্রশ্ন হবে। কোন ক্যাটাগরির প্রশ্ন হবে কেউ জানে না, কঠিন হইতে পারে, সহজ হইতে পারে। বাকি পরীক্ষাগুলো তো দিচ্ছ, বুঝতেছো, সেই অনুপাতে পড়বা, নিজের সর্বোচ্চ দিয়ে তুমি চেষ্টা করবা, সবচেয়ে বেশি তুমি এই কয়েকদিন পরিশ্রম করার চেষ্টা করবা, ঠিক আছে? তো দেখো আমি যে সাজেশনটা দিলাম সেটাই দেখতে হবে এমন কোনো কথা নাই। তোমার সিলেক্টেড 2-3 জন শিক্ষকের সাজেশন ফলো করো, ওই টিচারগুলো যে সকল টপিক তোমাকে পড়তে বলতেছে সেগুলোর মধ্যে কমন টপিকগুলো সবার আগে শেষ করবা, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তুমি শেয়ার করে দিও তোমার বন্ধুর কাছে, যে বন্ধু আইসিটি নিয়ে একটু উদাস, আইসিটি পারে না, আইসিটিতে ফেল করবে, বা আইসিটিতে তুমি চাও তোমার যে সকল বন্ধুরা ভালো করতে চায় তুমি তাদের সবাইকে পাঠিয়ে দাও। ভিডিওটা সেভ করে রাখো, আইসিটি পরীক্ষা দিয়ে আয়সা আমাকে কমেন্ট করো যে স্যার আপনার ভিডিও দেখা আমি একটু উপকৃত হই নাই, তুমি আয়সা কমেন্ট করো, দেখি, ঠিক আছে?